ওয়েলকাম স্টুডেন্টস, লেসন প্ল্যানারে তোমাদের আরও একবার স্বাগত। থার্ড চ্যাপ্টারের প্রথম অংশের আরও একটা ভিডিও এবং খুব ইম্পর্টেন্ট একটা ভিডিওতে তোমাদের ডাকছে। এই দুটো কিন্তু তোমাদের বইতে খুব কম করে আছে, কিন্তু শর্ট কোশ্চেন এবং 3-4 নম্বরের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। তো একটু দেখে নিই আমরা কি কি আছে। প্রথম হচ্ছে রংপুর। রংপুর এখন বাংলাদেশের অঞ্চল একটা, জানো। এই রংপুর বিদ্রোহ সেখানেই হয়েছিল। মোটামুটি বাংলাদেশের কোন জায়গাটায়? বাংলাদেশের একদম উত্তর দিকে রংপুর অবস্থিত। এর পাশেই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতের দিনাজপুর। তো এই দিনাজপুর আর রংপুরকে কেন্দ্র করেই রংপুর বিদ্রোহটা গঠিত হয়। তার প্রেক্ষাপটটা দেখি। 1780 খ্রিস্টাব্দে দেবী সিংহ নামে একজন ব্যক্তিকে এই রংপুরের ইজারাদার হিসেবে পাঠান ব্রিটিশ কোম্পানি। তিনি অত্যন্ত অত্যাচারী এবং জুলুমবাজ একজন ইজারাদার ছিলেন। তিনি 12 মাসের বদলে 17 মাসের খাজনা নিতেন এই রংপুরের আদিবাসীদের কাছ থেকে। তো বুঝতে পারছো, মানে 17 মাস মানে প্রায় 5 মাস এক্সট্রা। একটা মানুষকে 5 মাসের এক্সট্রা খাজনা দিতে হচ্ছে প্রত্যেক বছর। কতটা কঠিন ব্যাপার সেটা তো নিতেনই। তাছাড়া তিনি অত্যাচার করতেন, তাদের নারীদেরকে তুলে নিয়ে যেতেন এবং তিনি নিজেকে মানে সেই রাজার মতো মনে করতেন। কৃতদাস প্রথা, এমনকি সেই সময় দাঁড়িয়েও, মানে যেখানে ব্রিটিশরা পর্যন্ত কৃতদাস প্রথা থেকে বেরিয়ে আসছে, সেখানে তিনি কৃতদাস প্রথা চালু করে দিলেন বাংলায় কোনো অকারণ ছাড়াই। তো তার ফল যা হওয়ার তাই হলো। 1783-তে সমস্ত বাঁধ ভেঙে গেল এবং রংপুরের অধিবাসীরা বিদ্রোহ শুরু করলেন। প্রথমেই তারা নিজেদেরকে দরজি নারায়ণ বলে বা নবাব বলে পরিচয় দিলেন এবং নবাবকে খাজনা দেওয়া শুরু করলেন। যেই সেটা দেবী সিংহের কানে গেল, তিনি সেখানে লাঠিয়াল এবং ইংরেজ সৈন্য নিয়ে আক্রমণ করলেন। ক্রমাগত যুদ্ধ হতে থাকলো এবং দেবী সিংহের প্রচুর লোক মারা গেলেন। অপরদিকে রংপুরের সাধারণ ব্যক্তিরাও মারা গেলেন সেখানে। তো সেইখানে দাঁড়িয়ে নন্দরাম এবং সুফদিল নামে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। ঠিক আছে। তো এই গ্রেপ্তারির ফল অনেকটাই সুদূর প্রসারী হয়েছিল। দেবী সিংহকে পরবর্তীকালে ক্ষমতাচ্যুত করা হয়। তো এবং সেই সময় তখনকার ওখানকার যে তোমার কালেক্টর বুটল্যান্ড, তিনি এই রংপুরের বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে তাদের যা যা দাবি আছে কৃষকদের, সেটা মানা হবে। মূলত এই অঞ্চলে বসবাস করত কৃষক এবং শ্রমিকরা। তো এই কৃষক এবং শ্রমিকদের বিভিন্ন মানে খুবই নিম্ন মানে কি বলবো, নিম্নবিত্ত শ্রেণীরই মানুষ তারা, তাদের দিন আনি দিন খায়। তো তাদের যে কাজ বাজ সেইগুলোকে মানে এমনি তারা পয়সা করি পেত না। তারপরে এই দেবী সিংহের অত্যাচারে তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে এই রংপুর বিদ্রোহ করলেন। এটার থেকে বড় কোশ্চেন তোমাদের আসবে না, কিন্তু শর্ট কোশ্চেন গুলো আসবে। ইম্পর্টেন্ট কিছু জিনিস। এই 1783 খ্রিস্টাব্দে হয়েছিল। দেবী সিংহ 1780 সালে এখানকার তোমার ইজারাদার হয়ে আসেন রংপুর এবং দিনাজপুরের। দর্জি নারায়ণ উপাধি নেন ওখানকার সাধারণ জনগণ এবং নিজেদেরকেই নবাব পদে পরিচিত করেন। গুডল্যান্ড ইংল্যান্ড ব্রিটিশ কালেক্টর এবং দুই নেতার নাম নন্দরাম সুফদিল। এটুকু বললেই মোটামুটি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এখান থেকে আছে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। এর পরবর্তীটা হচ্ছে ভিল বিদ্রোহ। এতক্ষণ যে জিনিসগুলো আমরা পড়ছিলাম, যে কটা বিদ্রোহ আমরা পড়েছি, প্রায় এটা নিয়ে 6 নম্বর বিদ্রোহ। 5 নম্বর বিদ্রোহ, যেটা তোমরা মানে 5টা বিদ্রোহই পূর্ব ভারতের ওপরে বেশ ছিল। ঠিক আছে। এই প্রথম একটা বিদ্রোহ যেটা যাচ্ছে পশ্চিম ভারতে, যদিও এটা একটু অনেকটা পরে সংগঠিত একটা বিদ্রোহ, তাও এটা হচ্ছে পশ্চিম অঞ্চল জুড়ে। ঠিক আছে। খুব ছোট করেই তোমাদের বইতে আছে, আমিও খুব ছোট করেই বলবো। এটা এগুলো খুব একটা বড় হবে না, তার কারণ হচ্ছে নেই বিষয়টার মধ্যে কিছু। তাও তোমাদের যেহেতু সিলেবাসে আছে, তো আমাকে দেখিয়ে দিতে হবে কিছু কিছু জিনিস। তো এই ভিল বিদ্রোহটা হয় 1819 খ্রিস্টাব্দে। কবে? 1819 খ্রিস্টাব্দে। পশ্চিমঘাট পর্বতমালা কোনটা তোমরা জানো সবাই, ভূগোল বইতে পড়েছো। পশ্চিমঘাট পর্বতমালা মূলত ভারতের পশ্চিম এবং পশ্চিম ঢালটাকে আলাদা করছে। ঠিক আছে। ভারতের মধ্য থেকে দক্ষিণের দিকে রয়েছে এই পর্বতমালাটা। তার খানদেশ অঞ্চল, এই পশ্চিমঘাট পর্বতমালার খানদেশ অঞ্চলে এই ভিল বিদ্রোহ শুরু হয়। মূলত মারোয়ারি, সাউকর, মহাজন এবং ব্রিটিশ এদের বিরুদ্ধেই এই আন্দোলনটা শুরু হয়। কেন? এই ভিলরা একটা উপজাতি।
তোমরা এই ভিলরা শুধুমাত্র মহারাষ্ট্র, গুজরাট বা রাজস্থান এই অঞ্চলেই সীমাবদ্ধ ছিল এবং এরা অনেকটা অঞ্চল জুড়ে থাকতো, ঠিক আছে। তোমরা এইটাই হবে, এইটাই তোমরা পড়েছো, আকবরের সাথে মহারানা প্রতাপের যুদ্ধ, ঠিক আছে, হলদিঘাটির যুদ্ধ। সেই হলদিঘাটির যুদ্ধতেও কিন্তু মহারানা প্রতাপের হয়ে এই ভিলরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করেছিল। এরা এক ধরনের যুদ্ধ পদ্ধতি জানতো যাকে বলা হতো ছাপামার পদ্ধতি, ঠিক আছে। অনেকটা বর্তমানে গেরিলা পদ্ধতির যুদ্ধ যেরকম না, সেরকম তাদের ছিল ছাপামার পদ্ধতি। সেই পদ্ধতিতে তারা বহু শাসককে নিজেদের অঞ্চল থেকে বাইরে করে দিয়েছিলেন বা নিজেদের দাবিটা মিটিয়ে নিয়েছিলেন। জঙ্গলের গাছে গাছে লুকিয়ে থাকতো, সেখান থেকে খুব তাড়াতাড়ি তীর ধনুক দিয়ে তীর মেরে পালিয়ে যেত। আক্রমণটা কোথা থেকে হলো, কেন হলো, কিছুই বুঝতে পারতো না শত্রুপক্ষ। তো এই ভিলদের ওপরে এই মারোয়ার, সাউকার এবং মহাজনরা অত্যাচার করতো ব্রিটিশদেরকে খুশি করার জন্য। তো ব্রিটিশরা খুশি হওয়ার জন্য তাদেরকে কি কি করা হতো, তাদেরকে দিয়ে সেই একই কথা যেগুলো আমরা প্রথম থেকে বলেছি। তাদের জমি কেড়ে নেওয়া হতো, জমির মাপ ঠিক মতো দেওয়া হতো না, তাদেরকে দিয়ে ভাগ চাষ করানো হতো, তাদেরকে দিয়ে অতিরিক্ত খাটানো হতো, অতিরিক্ত খাজনা দেওয়া হতো, প্রয়োজনে তাদের বাড়ির মেয়ে বউদেরকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হতো। এই বিষয়গুলো একই রকম হতো। সেখানে দাঁড়িয়ে ত্রিম্বকজি, একজন মারাঠা, তার নেতৃত্বে এই আন্দোলনটা শুরু হয়, ঠিক আছে। এই আন্দোলনে আরো কিছু নেতা ছিলেন, শিবরাম চিলনায়েক, হিরিয়া, ঠিক আছে। প্রথমে এটা পশ্চিমঘাট পর্বতমালার খানদেশ অঞ্চলে শুরু হলেও এটা মালব, সাতপুরা, অজন্তা, সাতমালা মানে মহারাষ্ট্রের কতটা ডিপে ঢুকে গেছিল এই বিদ্রোহটা তোমরা ভাবতে পারছো। যে মহারাষ্ট্রের অজন্তার মতো জায়গা, অজন্তা একটা সম্পূর্ণ পার্বত্য এবং জঙ্গল অঞ্চল, সেইখানেও এই বিদ্রোহের আঁচ ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তো আউটরাম ব্রিটিশ কর্নেল অত্যন্ত নির্মম এবং অত্যাচারী পথ অবলম্বন করে এদেরকে তোমার এই ভিলদেরকে পর্যদুস্ত করে এবং তাদের আন্দোলনকে থামিয়ে দেয়, ঠিক আছে। 1819-এর এই আন্দোলন থেমে গেল সেখানে। কিন্তু ভিল বিদ্রোহ থেমে থাকেনি। 1825, 1836, 1846 এই এত তিনবার মহাবিদ্রোহের আগে এই তিনবার মানে 1819-এ শুরু হওয়ার পরে তিনবার এখানে আক্রমণ হয়েছে, ঠিক আছে। এখানে ভিলরা অভ্যুত্থান দেখিয়েছে। ভিলদের অভ্যুত্থানে ব্রিটিশ সরকার বারবার বিরক্ত হয়েছে এবং তাদেরকে কড়া পদক্ষেপ নিতে হয়েছে। ভিল বিদ্রোহ সফল হয়নি। 6টা বিদ্রোহ পড়ালাম, 6টার একটাও সফল হয়নি। কিন্তু যেটা হয়েছিল কি, ব্রিটিশদের ভিত নড়ে গেছিল, ঠিক আছে। তো মোটামুটি এই প্রথম আদিবাসী বিদ্রোহের চ্যাপ্টারগুলো তোমাদের শেষ হলো। সবকটাই মোটামুটি দেখিয়ে দিয়েছি কম বেশি। তোমাদেরকে আরো যদি কোনো অসুবিধা থাকে আমাকে মেসেজ করবে বা কমেন্ট করবে ভিডিওর। আর যেটা বলা সেটা হচ্ছে যে এই যে বিদ্রোহগুলো দেখছো সবগুলো কিন্তু স্বতঃস্ফূর্ত বিদ্রোহ ছিল এবং প্রত্যেকটাই ব্রিটিশদের ঘুম কেড়ে নিয়েছিল। ছোট ছোট বিদ্রোহ, ঠিক আছে। ছোট ছোট বিদ্রোহগুলোই ব্রিটিশদের ঘুম কেড়ে নিচ্ছে। তাহলে শুধু ভাবো, দক্ষ নেতা যদি থাকতো তাদের কাছে, তাহলে তারা ব্রিটিশদেরকে কত আগেই এখান থেকে তাড়িয়ে দিত, তাই না। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।